বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। শনিবার ফের কেঁপে উঠল নেপালের মাটি। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.5। নেপালের জাতীয় সিসমোলজিক্যাল সেন্টার সূত্রে খবর, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সিন্দিপালচক ও ঢোলকিয়া জেলা। শনিবার ফির কেঁপে উঠল নেপালের মাটি। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.5 এইচএসজির দাবি। রিক্টার স্কেলে 5 তীব্রতায় কম্পন অনুভূত হয়েছে। নেপালের পোখরা থেকে 64 কিলোমিটার পূর্বে কম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী কম্পনের গভীরতা ছিল 10 কিলোমিটার। নেপালের জাতীয় সিজমোলজিক্যাল সেন্টারের সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিন্ধিপালচক ও ঢোলাকিয়া জেলা। ঠিক এক সপ্তাহ আগে গত শনিবার সকাল 11:56 নাগাদ কেঁপে উঠেছিল পৃথিবী। রিক্টার স্কেল বলেছিল, নেপালের মাটিতে অনুভূত হওয়া কম্পনের তীব্রতা 7.8। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশের মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 6,600। রাষ্ট্রপুঞ্জের হিসেব অনুযায়ী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন 80 লক্ষ মানুষ। মৃতের সংখ্যা প্রতি মুহূর্তে বাড়তে থাকায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করার আশা ছেড়ে দিয়েছে নেপাল। একটি সংবাদ সংস্থাকে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপ্রসাদ ঢাকাল জানান, ভূমিকম্পের পর এক সপ্তাহ কেটে গিয়েছে। আমরা জান-প্রাণ লাগিয়ে দিয়েছি উদ্ধার কাজে, কিন্তু ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শুধু নেপালের বাসিন্দারা নন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু বিদেশিও। ইউরোপিয়ন ইউনিয়নের রিপোর্ট অনুযায়ী নেপালের ট্রেকিং পথে খোঁজ পাওয়া যাচ্ছে না 1000 ইউরোপিয়নের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভগবানের ইচ্ছায় মারা গিয়েছে নির্যাতিতা কিশোরী। মোগায় চলন্ত বাসে যৌন নির্যাতন কাণ্ডে এমন মন্তব্য করে বিতর্কে জড়ালেন পাঞ্জাবের শিক্ষামন্ত্রী সুরজিৎ সিং রাখরা। শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে আম আদমি পার্টি। মোগায় চলন্ত বাসে যৌন নির্যাতন কাণ্ডে বিতর্কে জড়ালেন পাঞ্জাবের শিক্ষামন্ত্রী সুরজিৎ সিং রাখরা। শনিবার রাখরা বলেন, ভগবানের ইচ্ছায় মারা গিয়েছে নির্যাতিতা কিশোরী। দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। আমরা মানুষের জন্য আরও বেশি করে কাজ করব। যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। প্রকৃতির বিরুদ্ধে আমরা কেউ যেতে পারি না। ਜਿਹੜੀ ਤਾਂ ਇਹ ਸੁਰੱਖਿਆ ਜੀ, ਇਹ ਤਾਂ ਪਰਮਾਤਮਾ ਦੀ ਇੱਛਾ ਹੈ। ਇਹ ਤਾਂ ਆਪਾਂ ਵੀ ਟਰੈਵਲ ਰੋਜ਼ ਕਰਦੇ ਹਾਂ, ਪਤਾ ਨਹੀਂ ਕਿੱਥੇ ਕੀ ਹੋ ਜਾਣਾ, ਐਕਸੀਡੈਂਟ ਹੋ ਜਾਣਾ। ਉਹ ਪ੍ਰੀਕਾਸ਼ਨ ਜਿਹਨੇ ਉਹ ਤਾਂ ਅਸੀਂ ਵਰਤ ਹੀ ਰਹੇ ਹਾਂ, ਅੱਗੇ ਵਾਸਤੇ ਵਰਤਾਂਗੇ ਵੀ, ਇਹਦੇ ਕੋਈ ਦੋ ਰਾਏ ਨਹੀਂ। ਪਰ ਕੁਦਰਤ ਦੇ ਮੂਹਰੇ ਮਨਸੇ ਵੀ ਕੁਦਰਤ ਦੇ ਮੂਹਰੇ ਕੋਈ ਨਹੀਂ ਖੜ ਸਕਦਾ। ਇਹ ਤਾਂ ਆਪਾਂ ਘਰਾਂ ਦੇ ਐਕਸੀਡੈਂਟ ਨਹੀਂ ਹੁੰਦੇ, ਸੋ ਇਹ ਤਾਂ ਐਕਸੀਡੈਂਟ ਹੋਣਾ, ਹੋਰ ਕੋਈ ਹੋਣਾ, ਜਹਾਜ਼ ਦੇ ਐਕਸੀਡੈਂਟ ਹੋ ਜਾਂਦੇ ਨੇ, ਇਹ ਸਭ ਕੁਦਰਤ ਦੀ ਗੱਲ ਹੈ। ਇਹ ਸਾਨੂੰ परमात्मा। मैं कॉलेज में गया था, वहाँ पर जो प्रेस वाले हैं उनने मेरे 2 सवाल किए थे, उसमें एक का मैं सुझाव दिया था और मीडिया वालों ने उसको दूसरे पासे जोड़ के मोगा के साथ जोड़ दिया। मोगा की तो वहाँ पर बात ही नहीं हुई। পাঞ্জাবের ক্ষমতাশালী বাদল পরিবারের মালিকানাধীন অরবিট এভিয়েশনের বাসে ঘটেছিল নির্যাতনের ঘটনা। বাদল পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বাতিল করা হবে বাসের পারমিট। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। মৃত কিশোরীর দেহ রাখা হয়েছে সিংহাওয়ালা গ্রামের মর্গে। এর মধ্যেই সরকারের তরফে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ, কিশোরীর মায়ের চাকুরি, বিনামূল্যে চিকিৎসা ও ফাস্ট ট্র্যাক কোর্টে মামলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিশোরীর পরিবার। चारों को मेरे हवाले कर दो, सिर्फ 15 मिनट के लिए, तो हम बोलेंगे कि भगवान की मर्जी से हम लिख लिखा कर देंगे। कोई फैसला, सब फैसला अभी राजीनामा हो जाएगा। पूछ के रखना साहब से कि मंजूर है उन्हें। उन चारों को सिर्फ 15 मिनट के लिए हमारे हवाले कर दो, हम और कुछ नहीं चाहते। अभी धरने धुरने सब उठा देंगे। अब तक बात यहाँ से पहुँची है, बादल की बस बंद की जाए, सभी परमिट उनकी बस दे बंद की जाए। जब तक जारी ये मांग नहीं पूरी होती, हम यहाँ से नहीं उठेंगे। लड़की का संस्कार कोई नहीं करेंगे। শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে আম আদমি পার্টি। গুরুদ্বারে যাওয়ার জন্য মায়ের সঙ্গে ওই বাসে উঠেছিল কিশোরী। যৌন নির্যাতনের চেষ্টায় বাধা দিতে গেলে একদল দুষ্কৃতী কিশোরীও তার মাকে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। দুষ্কৃতীদের মধ্যে বাসের কন্ডাক্টরও ছিল। কিশোরী মায়ের বক্তব্য অনুযায়ী ঘটনার পরও তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউ। এমনকি বারবার অনুরোধ করা সত্ত্বেও বাস থামাননি চালক। से तो दुख की बात कोई है ही नहीं। आज भी लगातार जो वहां के एमएलए हैं उन्होंने ये कहा है भी इसको सरकार को बीच में नहीं आना चाहिए, ये बात जो है परिवार और हम बाहरी बार इसको निपटेंगे। और दूसरे मंत्री ने ये कहा है ये तो भगवान की मर्जी है,
इसमें हम क्या कर सकते हैं? तो मेरी ये बहुत जो शर्मनाक बयान दोनों दिए, एक तो अगर आप कुछ नहीं कर सकते तो सरकार का मतलब क्या है? आप सब सरकार वाले छोड़ के अपने हाथों में चूड़ियां डाल के बैठे, तो उस लड़ाई को आज भी हम दोनों वो इशू है। दूसरा, ऑर्बिट बस का कल को परसों को ये चलता रहेगा जितनी देर ऑर्बिट बस बैन नहीं होती और सुखबीर सिंह बादल के एफआईआर दर्ज नहीं होती, ये लड़ाई चलती रहेगी और कल से ये ऑर्बिट बस को किसी भी सड़क पे कांग्रेस पार्टी चलने नहीं देगी। पहले श्रीमती हरसिमरत कौर बादल जी संसद में ये मना कर देती हैं कि ऑर्बिट बस उनकी है। शाम को उनके ससुर और पंजाब के मुख्यमंत्री ये बात मानते हैं। हरसिमरत कौर बादल जी स्वयं उस कंपनी की मालिक थी, डायरेक्टरशिप से इस्तीफा दिया उस दिन जब उन्होंने मंत्री पद संभाला था। आपकी बस के अंदर छेड़छाड़ होती है, आप मुख्यमंत्री हैं, आप ही गृह मंत्री हैं। वो दलित महिला आज भी शव रखकर न्याय की गुहार लगाए है, उसके शव का अंतिम संस्कार तक नहीं हो पा रहा। बादल सरकार इतनी निर्दयी बन गई है कि जाकर उनसे बात करने को तैयार नहीं, दो आंसू पहुंचने को तैयार नहीं, और अब उनके मंत्री इस प्रकार के अनर्गल बयानबाजी कर रहे हैं। ये अशोभनीय है, निंदनीय है, और बादल सरकार और भाजपा कैसे सत्ता के मद में चूर है उसको दर्शाती है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। ত্রিপুরা উপজাতি এলাকায় স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে সরাসরি নিযুক্ত থাকবেন 13,000-এরও উপর সশস্ত্র নিরাপত্তা কর্মী। এর মধ্যে 21 কোম্পানি থাকবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। সিল করা হয়েছে বাংলাদেশ সীমান্ত। শুক্রবার মহাকরণে নির্বাচনের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন আইজি আইন শৃঙ্খলা অনুরাগ ধ্যানকর। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে সরাসরি নিযুক্ত থাকবেন 13,000-এর উপর নিরাপত্তা কর্মী। এর মধ্যে 21 কোম্পানি থাকবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। এর বাইরে টিএসআর, রাজ্য পুলিশ, ফরেস্ট গার্ড এবং হোমগার্ডও নিযুক্ত থাকবেন। মহাকরণে শুক্রবার নির্বাচনের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন আইজি আইন শৃঙ্খলা অনুরাগ ধ্যানকর। তিনি জানান, শুক্রবার থেকেই বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে বিএসএফ এর টহলদারি। 3রা মে রবিবার এডিসির 28টি আসনে ভোট গ্রহণ। সকাল 7টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট কেন্দ্র রয়েছে মোট 1070টি। প্রতিটি ভোট কেন্দ্রেই সশস্ত্র নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন আইজি আইন শৃঙ্খলা। তিনি জানান, 1070টি ভোট কেন্দ্রের মধ্যে 79টি হল অতি স্পর্শকাতর, 360টি হল স্পর্শকাতর এবং 631টি হল সাধারণ ভোট কেন্দ্র। 71 odd polling booths, and total force deployment for this election will be about 6,900 TSR personnel will be deployed. About 4,000 civil police, 21 companies of Central Armed Police Forces, which include 10 companies of BSF and 11 companies of BSF and 10 companies of CRPF. In addition, we will be deploying forest guards, about 300, home guards, roughly another 300 to 400, police, which will be available for law and order duties, police sector officers along with civil sector officers. They will also have a component of force with them. কাঞ্চনপুর, কুমারঘাট, লংতরাই ভ্যালি, আমবাসা, গন্ডাছড়া, খোয়াই, তেলিয়ামুড়া, মোহনপুর, জিরানিয়া, জম্পুইজলা, বিশালগড়, উদয়পুর, অমরপুর, করবুক, শান্তিরবাজার এবং সাব্রুম মহকুমা শাসকদের আগেই এই 28টি আসনে নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এসকে রাগেশ জানান, এই 16 জন রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে রয়েছে 16টি স্ট্রং রুম। সব মিলিয়ে 3রা মের এডিসির 28টি আসনে ভোট গ্রহণ পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান রাজ্য নির্বাচন কমিশনার। is scheduled to start on 3rd May from 7 a.m. and we are prepared for the poll. All arrangements are moving as per schedule.
So before, I have given you in advance some details about the statistics that we had 1,070 booths and 7.58 lakh voters will exercise their franchisee. There is 175 candidates contesting in this election. 170. সাংবাদিক সম্মেলনে আইজি আইন শৃঙ্খলা অনুরাগ ধ্যানকর, রাজ্য নির্বাচন কমিশনের সচিব তমাল মজুমদার এবং ওএসডি পল্লব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চৌঠা মে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের 2559তম বৌদ্ধ জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীর রাধানগরস্থিত বেনুবন বিহার বৌদ্ধ মন্দির এবং অভয়নগরের বৌদ্ধ মন্দিরের প্রস্তুতি তুঙ্গে, চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। চৌঠা মে বুদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের 2559তম বৌদ্ধ জয়ন্তী উৎসব পালিত হবে। এই উপলক্ষে রাজধানী আগরতলার রাধানগরস্থিত বেনুবন বিহার বৌদ্ধ মন্দির ও অভয়নগরের বৌদ্ধ মন্দিরে এখন প্রস্তুতি তুঙ্গে। শনিবার এই দুটি বৌদ্ধ মন্দিরে গিয়ে দেখা গেল বৌদ্ধ ধর্মের লোকেরা ব্যস্ত মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করতে। বেনুবন বিহারে লাগানো হচ্ছে রঙের প্রলেপ। সোমবার বৌদ্ধ জন্মজয়ন্তীর দিন সকালে অনুষ্ঠিত হবে প্রভাত ফেরি, বৌদ্ধ পূজাসহ প্রার্থনা। প্রতি বছর বৌদ্ধ জন্মজয়ন্তী উপলক্ষে রাধানগরের বৌদ্ধ মন্দিরে একদিনের এক মেলা বসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 3রা মে রবিবার এডিসি ভোট। 19 আমতলী গোলাঘাটি নির্বাচনী কেন্দ্রের দায়িত্বে রয়েছেন বিশালগড় মহকুমা প্রশাসন। চূড়ান্ত মকফল শেষে শনিবার সমস্ত ভোটকর্মীরাই রওনা দেন নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। রবিবার রাজ্য স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন। 19 আমতলী গোলাঘাটি নির্বাচনী কেন্দ্রের দায়িত্বে রয়েছেন বিশালগড় মহকুমা প্রশাসন। ভোটকর্মীদের চূড়ান্ত মকফল শেষে শনিবার সকালে সমস্ত কর্মীরাই হাজির হয় বিশালগড় মহকুমা কার্যালয়ে। ভোটকর্মীদের অনেকেই জানিয়েছেন উৎসবের মেজাজে ভোটগ্রহণ সম্পন্ন হবে। তারাও পুরোপুরিভাবে মানসিকভাবে প্রস্তুত হয়ে নির্বাচনের কাজে বেরিয়ে পড়েছে। 19 বিশ্রাম এখানে তো ইলেকশন মানে একটা উৎসবের মেজাজ হইতেছে, খুব ভালো লাগতেছে। দেখলাম ফোর্সও খুব ভালো আছে, তো পর্যাপ্ত পরিমাণ ফোর্স আছে, কেন্দ্রীয় বাহিনীও আছে আমাদের সাথে। সম্ভবত কেন্দ্রীয় বাহিনী থাকবে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেবো। গন্তব্যস্থানে আমরা পৌঁছবো। তো বিগত দিনে আমরা দেখলাম আমাদের বিগত গত লোকসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনে যা দেখলাম শান্তিপূর্ণভাবে হয়েছে। এবারও আশা করি এখন যা দেখলাম খুব শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং আমরা যারা ভোট কর্মী কাজে আমরা নিযুক্ত, আমরা যতটুকু চেষ্টা আমরা করবো যাতে শান্তিপূর্ণভাবে আমরা ভোট গ্রহণ করতে পারি। উক্ত নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে মোট 45টি। কর্মীর সংখ্যা 225 জন। বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক অরুণ কুমার সরকার জানিয়েছেন, আমতলী গোলাঘাটি নির্বাচনী কেন্দ্রের মোট 45টি ভোট গ্রহণ কেন্দ্রে 452 জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে 225 জন টিএসআর, 9 প্লাটুন অর্থাৎ 90 জন বিএসএফ এবং 137 জন ত্রিপুরা পুলিশ রয়েছে। তবে পুলিশ আধিকারিক অরুণ কুমার সরকার আমতলী গোলাঘাটি কেন্দ্রে কোনো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে না বলে আশা ব্যক্ত করেছেন। টোটাল 45টা বুথ সেন্টার আছে, একদম প্রশাসনিক ব্যবস্থা আছে। আমাদের টিএসআর আছে, যেখানে আমাদের কোনো সেন্সিটিভ বুথগুলো আছে প্রত্যেকখানে আমাদের টিএসআর প্রোভাইড করা আছে। টিএসআর এবং বিএসএফ পেট্রোলিং আমাদের বিভিন্ন এরিয়াগুলোতে আছে। এখানে কোনো পলিটিক্যালি সেন্সিটিভ আছে, আমরা সবখানে আমাদের প্রশাসনিক নিরাপত্তা আছে। বলতে কোনোটা নেই, বিপজ্জনক বলতে কোনো ভোট সেন্টার নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 3রা মে এডিসি ভোট। খোয়াই মহকুমার 2টি আসনের 75টি বুথে এবার ভোট গ্রহণ করা হচ্ছে। শনিবার 332 জন সরকারি কর্মচারী খোয়াই এসডিএম কার্যালয়ের নিকট থেকে ভোট গ্রহণের সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে রওনা দিয়েছেন। আর এই দুটি ভোট গ্রহণ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে রয়েছে টিএসআর বাহিনী। খোয়াই মহকুমার 2টি আসনের 75টি বুথে এবার ভোট গ্রহণ করা হচ্ছে। আশারামবাড়ি, হালাহালি ও রামচন্দ্রঘাট কেন্দ্র দুটির জন্য 332 জন সরকারি কর্মচারী শনিবার খোয়াই এসডিএম কার্যালয়ের নিকট থেকে ভোট গ্রহণের সামগ্রী নিয়ে যার যার ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা হন। সকাল 10টা থেকে আরও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে ভোট গ্রহণ কর্মীদের ভিড় শুরু হয়। পরে ভোট গ্রহণের জন্য ইভিএম মেশিন, প্রয়োজনীয় কাগজপত্র ও ভোট গ্রহণের সামগ্রী সহ ভোট কর্মীরা প্রস্থান করেন নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে। এডিসি নির্বাচন উপলক্ষে এবার খোয়াইয়ের 2টি কেন্দ্রের জন্য নিরাপত্তার দায়িত্বে রয়েছে টিএসআর জওয়ানরা। প্রত্যেকটি বুথের ভোট গ্রহণ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে এবার রয়েছে টিএসআর।
ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও অবাধ করার লক্ষ্যেই আন্তর্জাতিক সীমান্তে বিএসএফকে আরও সতর্ক হওয়ার নির্দেশ জারি করা হয়েছে। সন্ধ্যের মধ্যেই ৭৫টি ভোট গ্রহণের দল নিজ নিজ স্থানে পৌঁছে গেছে বলে খবর রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার এডিসি ভোট 11 তেলিয়ামুড়া মহারানী কেন্দ্রের ভোটাররাও প্রস্তুত। এই কেন্দ্রে মোট পুলিং বুথ রয়েছে 36টি, এর মধ্যে 6টি বুথ অতি স্পর্শকাতর। ভোটের দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য গোটা এলাকা নিরাপত্তার চাল ধরে মুড়ে দেওয়া হয়েছে। রবিবার এডিসি ভোট রাজ্যের অন্যান্য 27টি আসনের ন্যায় 11 তেলিয়ামুড়া মহারানী কেন্দ্রের ভোটাররাও প্রস্তুত। এবছর এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে 25,033 জন। এর মধ্যে পুরুষ ভোটার 12,547 জন এবং মহিলা ভোটার 12,487 জন। এই কেন্দ্রে মোট পুলিং বুথ রয়েছে 36টি, এর মধ্যে 6টি বুথ অতি স্পর্শকাতর। ভোটের দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য গোটা এলাকায় নিরাপত্তা বাহিনী সাজিয়ে তোলা হয়েছে। শনিবার সকালেই সমস্ত ভোটকর্মীরা এসে উপস্থিত হয় মহকুমা শাসকের অফিসে। এখান থেকে ভোট মেশিন সহ সরঞ্জাম নিয়ে রওনা হয় পুলিং বুথের উদ্দেশ্যে। নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোটকর্মীরা গন্তব্যস্থলে পৌঁছন। টোটাল পুলিশ স্টেশন আছে 36 আমাদের টিম আছে 40টা, 4টা টিম রিজার্ভে থাকবে। 36টা টিম আজকে আমাদের সকাল 8টার সময় রিপোর্টিং ছিল। এর মধ্যেই 6টা টিম আমাদের পুলিশ আমাদের সমস্ত ডিউ মেটেরিয়াল রিসিভ করার পর সিকিউরিটি পার্সোনাল নিয়ে যেগুলো দূরবর্তী স্থানে আছে মূলত নোনা শহর থেকে এবং কিছুটা তুচিং গ্রামে থেকে পুলিং পার্টিগুলো মুভ করে গেছে। বৃষ্টি যদিও কোনো প্রবলেম না করলে বেটার, বাট স্টিল আজকে মধ্যে তো পৌঁছতেই হবে, কালকে ইলেকশন, এবং আমরা আশা করছি সবগুলো ভালো মতো পৌঁছে যাবে। ইভেন বৃষ্টির ক্ষেত্রেও যে ধরনের প্রিকশন আমাদের পক্ষে নেওয়া সম্ভব সেগুলো নেওয়া হয়েছে। মানে যেগুলো করে দিয়েছি যেটা আমাদের নির্ধারিত আছে 5 জন, কেননা এখানে ভোটারের সংখ্যাটা কম, দূরত্বটা বেশি, ভোটারের সংখ্যা কম। কিন্তু আমাদের ব্যাকআপ যারা রিজার্ভ অফিসিয়াল আছে এজ এ যদি রিকোয়ার করে আমরা সঙ্গে সঙ্গে পাঠানোর জন্য আমাদের মেশিনারি রেডি আছে। সেক্টর ম্যাজিস্ট্রেটরাও কনস্ট্যান্ট এখানে ওয়াচ আছে। আর এটা বলে রাখা ভালো, আমাদের দুটো পুলিশ স্টেশন যেখানে 11, 18 নবোদয় চৌধুরীপাড়া, যেখানে প্রায় 6 কিলোমিটার মতো হাঁটতে হয়, প্লাস নোনাছড়ার ভিতরে আরেকটা যদিও গাড়ি যায় কিন্তু প্রায় 1.5 ঘন্টার দূরত্বে, সেখানে আমরা আমাদের অথরিটি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দুটো করে মেশিন আমরা দিয়েছি যাতে একটা নষ্ট হলে আরেকটা ইউজ করা যায়, যাতে ভোটে কোনো ধরনের কোনো প্রবলেম তৈরি না হয়। আগামীকাল কটা থেকে আগামীকালকে সকাল 7টা থেকে বিকাল 10টা পর্যন্ত ভোটের জন্য নির্দিষ্ট হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 1 মে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মতো এবছরও ধর্মনগর রামকৃষ্ণ সেবা সমিতি আয়োজন করে এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে 31 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। 1 মে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির প্রতিষ্ঠা দিবস, তাই প্রতি বছরের মতো এবছরও ধর্মনগর রামকৃষ্ণ সেবা সমিতি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে। এই শিবিরে 31 জন পুরুষ মহিলা ভক্তবৃন্দ রক্তদান করেন। রক্তদান শিবিরটি পরিচালনা করেন ধর্মনগর ব্লাড ব্যাংক। সহযোগিতায় ছিলেন ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ধর্মনগর। এই রক্তদান শিবির সম্পর্কে সমিতির সম্পাদক তপন ভট্টাচার্য জানান, সংঘের প্রতিষ্ঠা দিবস 1 মে বলরাম মন্দিরে স্বামীজির তত্ত্বাবধানে এই 1 মেতে রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা হওয়ার সিদ্ধান্ত গৃহীত। এই দিবসটাকে কেন্দ্র করে আমরা প্রতি বছর 2000 ইংরেজি থেকে আজকে পর্যন্ত আমরা এই অনুষ্ঠান পালন করে আসছি এবং ভবিষ্যতেও এই দিবসটা রক্তদান শিবির হিসেবে রক্তদানের মাধ্যমে পালিত হবে, এই আশাটুকু আমরা ব্যক্ত করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও মদ বিরোধী অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। শুক্রবার কমলপুর মহকুমায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ বিলেতি মদ। উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা বলে জানান কমলপুর থানার পুলিশ। এডিসি নির্বাচনের আগে মদ বিরোধী অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কমলপুর মহকুমার বিভিন্ন এলাকায় মদ বিরোধী অভিযানে নামে পুলিশ। উদ্ধার করে প্রচুর পরিমাণ বিলেতি মদ। কমলপুর থানার বড়বাবু দেবপ্রসাদ রায় জানান, গোপন খবরের ভিত্তিতে মোট 6টি জায়গায় হানা দেয় পুলিশ। এর মধ্যে দক্ষিণ কলাছড়ি গ্রামের সুকান্ত ভট্টাচার্যের বাড়ির জলের ট্যাঙ্কের ভেতর থেকে সবচেয়ে বেশি বিলেতি মদ উদ্ধার হয়। উদ্ধার হওয়া মদের মূল্য 1.5 লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে অভিমত কমলপুর থানার বড়বাবুর। মদ বিরোধী অভিযানে নেতৃত্ব দেয় এসআই মানিকলাল মোহন্ত, সীম দাস চৌধুরী, জয়নাল হোসেন এবং পুলিশের গোয়েন্দা শাখার কনস্টেবল তাপস মালাকার।
পুলিশ জানায় বাড়ির মালিক সুকান্ত পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে শীঘ্রই তাকে আটক করা হবে বলে পুলিশ জানিয়েছে। এবং সামনে যে নির্বাচন সবকিছু চিন্তা করে আমরা বিভিন্ন জায়গাতে মদ বিরোধী অভিযান চালাই এবং বিশেষ করে মানিক ভান্ডার, কলাছড়ি, লামপুর, এদিকে দুর্গাচমনি, সাইকার সব জায়গায়। তো আমরা রেড করে প্রায় ১,৫০০ বোতল ফরেন লিকার সিজ করতে পেরেছি এবং অধিকাংশই সিজ করেছি আমরা মানিক ভান্ডার এবং কলাছড়ি এলাকা থেকে। এর মধ্যে যেখানে আমরা অধিক পরিমাণে মজুদ পেয়েছি সেই ব্যবসায়ীর নাম এবং তাকে শনাক্ত করতে পেরেছি। এগুলি সিজ করার পর তার বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিয়েছি। সে বর্তমানে পলাতক, কিন্তু আমরা তাকে অ্যারেস্ট করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের জাতীয় সড়কে যান দুর্ঘটনা ঘটল। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন সাউথ পুলিনপুরের পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায়। দুর্ঘটনায় আহত একজনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে। ফের জাতীয় সড়কে যান দুর্ঘটনা ঘটল তেলিয়ামুড়া থানাধীন সাউথ পুলিনপুরের পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায়। এতে একজন যাত্রী দুর্ঘটনায় আহত হয়। জানা যায় শুক্রবার বিকেল ৩টা নাগাদ AS01 DD 8635 নম্বরের লরি আমবাসা থেকে দুইজন যাত্রী নিয়ে আগরতলার দিকে যাচ্ছিল। সাউথ পুলিনপুর এলাকায় জাতীয় সড়কে বাঁক নিতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। পরে এলাকাবাসীরা তেলিয়ামুড়া দমকল বাহিনীকে খবর দিলে ঘটনাস্থল থেকে দমকল কর্মীরা যাত্রী মনোরমা চক্রবর্তীকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে, যদিও গাড়িটি উল্টে যায়। এদিকে অন্য এক গাড়ি চালকের অভিমত, গাড়ি চালকের গাফিলতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। আপনি কি দেখছেন? আমি দেখছি মানে গাড়ি বান্ধে এখানে চাপতেছে, গাড়ি চাপতে আমি তো ওয়ারেন্টিতে পড়েছি, গাড়ি চাপতে পড়ে গেছে। আপনি কি গাড়ি চালান? আপনার দৃষ্টিকোণ থেকে আপনার ওই ড্রাইভারের দোষ নাকি? এদিকে বিগত কয়েক বছর পূর্বে ওই এলাকার এক স্কুল ছাত্রের মৃত্যুও গাড়ির ধাক্কায় হয়েছিল। তারপরে ওই স্থানে কোনো ট্রাফিক ব্যবস্থা বসানো হয়নি। এলাকাবাসীদের দাবি ছিল যান দুর্ঘটনা এড়ানোর জন্য এই স্থানে ট্রাফিক ব্যবস্থা কঠোর করা। তারপরেও মহকুমা আরক্ষা দপ্তর কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।